যতদিন কাজ করবেন ততদিন স্যালারি পাবেন, কাজ শেষ তো ইনকাম শেষ, আপনার ভবিষ্যৎও শেষ। 2002 সালের পর থেকে যারা চাকরি পেয়েছে মানে যারা আজকের ডেটে আপনি সরকারি চাকরি দেখতে পাচ্ছেন তারা ভীষণ ভাগ্যবান। তাদের কাছে ওপরওয়ালা তাদের কপালে হাত দিয়েছিল। আজকে ডেটে দাঁড়িয়ে আপনি ফিল করে দেখুন, আজ থেকে 10 বছর আগে যে ছেলেটা যে মেয়েটা এসএসসি পরীক্ষায় বসেছিল সে জীবনে পাপ কাজ করেছিল। 26 বছরের কোয়ালিফিকেশন, তার চরম স্বপ্ন, সে কোনোদিনের ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড হয়নি, স্বপ্ন দেখেছিল, টিচার হওয়ার স্বপ্ন দেখেছিল। সেই ছেলে মেয়েগুলো যখন এসএসসি এক্সাম নিয়ে বসে তাদের সাথে দুর্নীতি হয়েছে। পরবর্তীকালে কোর্ট যখন ওটাকে জাজমেন্ট করায় তখন দেখা যায় এখানে দুর্নীতি হয়, যারা পাস করেছে তারা পায়নি, যারা ফেল করেছে তারা পরীক্ষা বসে শুধু নামটা লিখে দিয়ে বেরিয়েছে, তারা আজকে চাকরি পেয়েছিল সেগুলোকে আজকে বাদ দেওয়া হচ্ছে। বাট যে ছেলে মেয়েগুলো জীবন থেকে 10টা বছর বেরিয়ে গেল ওই জীবনটাকে ফিরিয়ে দেবে। উত্তম কুমারের একটা সপ্তপদী বলে সিনেমা ছিল, ওই মুভিটা দেখবেন, একটা অসাধারণ মুভি। যে মুভিটায় তার বাবা একটা কারখানায় ম্যানেজার পোস্টে চাকরি করতো, উত্তম কুমারের বাবা। তো ম্যানেজার পোস্টে চাকরি করতো, সেখানে তার খুব ক্লোজ বন্ধু ছিল। সেই ক্লোজ বন্ধুকে কোনো কারণের জন্য কিছু ইউনিয়নের লোকেরা ছুরি মেরে দেয় আর চাকু পেটে ঢুকিয়ে দেয়। যাই পেটে চাকু ঢুকিয়েছে ও পুরো মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে। তখন বন্ধু, যেহেতু বন্ধু পেটে ছুরি দিয়েছে, উত্তম কুমারের বাবা একটু বোকা টাইপ ছিল, যেহেতু বন্ধুকে বাঁচানোর জন্য ছুরিটাকে ধরে যায় তুলে, তারপরে বন্ধুটা মারা যায়। কিন্তু যেহেতু ছুরিটা তার আঙুলের ছাপ ছিল, পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং বলে যে ওই লোকটাই, ওই বন্ধুটাই তার বন্ধুটাকে মেরে ও একজন আসামি, এবং আসামি বলে তখন তাকে জেলে ভরে দেয় এবং কোর্টে বিচার হয়ে তাকে জেল দিয়ে দেয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। এবার যাবজ্জীবন যখন তাকে কারাদণ্ড দেয় তখন তার পরিবারের একটি ছেলে ছিল, সেই ছেলেটি ওখানে যে হিরো রোল করছে তিনি ছিল উত্তম কুমার। তখন তার মা তখন ফিল করে যে আমার হাজবেন্ড এরা হতেই পারে না, আমার হাজবেন্ড এই লেভেলের লোকই নয়, সে খুন করতেই পারে না। তখন ওনার ওয়াইফের একটা টার্গেট হয়ে যায় যে ছেলেকে আমি উকিল বানাবো, লয়ার বানাবো, যেন সে তার বাবার কেসটাকে রিলিজ করিয়ে বাবাকে যেন সে আসামি থেকে মুক্তি করিয়ে বলে যে আমার বাবা আসামি না। এবং সেই ভদ্রমহিলা তার ছেলেকে ল নিয়ে পড়াশোনা করায়। পরবর্তীকালে একজন বিখ্যাত লয়ার হয়ে যায়, যে হিরোটি ছিলেন উত্তম কুমার। এবং সেই ছেলেটি পরবর্তীকালে তার বাবার কেসটাকে রিওপেন করে 10 বছর 8 বছর বাদ, 8-10 বছর বাদ যখন কেসটাকে রিওপেন করে তখন সেই জাজকে আবার বসায় দ্বিতীয়বার। বসিয়ে যখন তার বাবার কেসটা যখন ছেড়ে নেয়, সমস্ত সাক্ষ্য প্রমাণ অ্যারেঞ্জ করার পর যখন দেখে যে ওই খুনটা ওর বাবা করেনি, বন্ধুকে বাঁচানোর জন্য ছুরিটা ধরে টানতে থাকে। এবং যেহেতু আঙুলের ছাপ থেকে তখন তার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং পরবর্তীকালে যখন উনি তথ্য প্রমাণ করে দেয় যে তার বাবা আসামি নয়, আসামি ছিল অন্য লোক, তখন সেই যে জাজ বিচার করে ওনাকে আসামি বলে জেলে ভরে দেয়, তার জীবন থেকে 12টা বছর নষ্ট করে দেয়। তখন সেই জাজ তার বাবাকে বলে যে আমাদের কোর্ট কর্তৃপক্ষ খুব দুঃখিত যে আপনার জীবন থেকে এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। আমরা দুঃখিত যে আপনার সাথে ভুল জাজমেন্ট হয়েছিল। তখন তার বাবা পাগলের মতো হাউ হাউ করে কাঁদতে থাকে এবং কেঁদে জাজকে বলে, যাও আমার জীবন থেকে 12টা বছর ফিরিয়ে দাও, সেই 12টা বছর রঙিন জীবনগুলো। তা আজকে এই আসামির মতো আজকে যারা পড়াশোনা করছি আমরা, তারাও সেম আসামি। ইয়ে সামনে 10 বছর মাধ্যমিক, 2 বছর এইচএস, 3 বছরের গ্র্যাজুয়েশন, 2 বছরের মাস্টার ডিগ্রি, তারপরে বিএড, তারপরে রাইস মাইস জাইস পথফাইন্ডার, কম্পিউটার হ্যানা ফ্যানা করতে করতে 28 থেকে 30 বছর বয়স। এবং এই যে 16 বছর 17 বছর যে আমরা পড়াশোনা করলাম, এই 17 বছরের যে কোয়ালিফিকেশন নেওয়ার পর একটা ছেলে যখন এসএসসি এক্সাম দিয়ে বসে, যখন সেই ছেলেটি চাকরিটা পাওয়ার স্বপ্ন নিয়ে বসছে, তখন যখন সে তার ডিমান্ড করে ধর্ণা দিয়ে বসেছে, তাকে কুত্তার মতো পুলিশ দিয়ে মারা হচ্ছে। এই তো মার্কেট আজকে। এবার যদি আপনি বুদ্ধিমান হন তাহলে ট্র্যাক চেঞ্জ করবেন। আজকের দিনে মার্ট ভ্যালু করাটা আপনার লাইফে মাস্ট নয়, ম্যান্ডেটারি। কারণ মার্ট ভ্যালু একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে আপনাকে আত্মনির্ভরশীল তৈরি করতে সাহায্য করে। আজকে আমাদের কেরিয়ার, আমাদের লাইফ তৈরি হওয়ার জন্য আজকে পাড়ার কোনো পলিটিক্যাল নেতা বলতে পারবে না যে মাথার উপর হাত রাখার জন্য কেরিয়ার ডেভেলপ করেছে। পাড়ার আমার কোনো আত্মীয় বলতে পারবে না, আমার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলতে পারবে না।
আমার কোনো পরিচিত বন্ধু বলতে পারবে না যে একে সেই সোর্স সুবিধা করার জন্য জিন্দগি লাইফ তৈরি হয়েছে। কারণ মাঠ ভ্যালু একমাত্র ইন্ডাস্ট্রি যেখান থেকে আপনি আপনার জিন্দগি আপনার হাতে তৈরি করবেন। ইয়েস আর নো? দুনিয়ার কোনো মাইকা লাল নেই যে আপনাকে নিচে ফেলতে পারে যদি আপনি নিজেরা পড়ে যান। আমার ক্লিয়ার? কিন্তু এই সিস্টেম থেকে ডেভেলপ করতে গেলে, এই সিস্টেম থেকে ক্যারিয়ার তৈরি করতে গেলে, ডেভেলপ করতে গেলে আপনাকে একটা সিম্পল ওয়ার্ক করতে হবে। সোসাইটির ডেভেলপমেন্টের উপর যে আপনি কাজ করছেন, অনেক মানুষকে দেখবেন বাড়িতে বসে নিজেকে ভালো সেজে বসে থাকে। অনেক মানুষকে আপনি দেখবেন যে আমি ভালো, বাট আমি ভালো এটা আমি বলে নয়, যখন সোসাইটি বলবে আমি ভালো তখন আমি মেনে নেব। ইয়ে জানো, আমরা যদি আমাদের ইলেকট্রিসিটি খারাপ হয়ে যায় আমরা সরকারকে দোষারোপ করি, রাস্তা খারাপ হলে সরকারকে দোষারোপ করি। সরকার পিসি সরকার না, যে ম্যাজিশিয়ান। আমি ক্লিয়ার? ইয়েস আর নো? তাহলে অ্যাজ এ ভারতবর্ষে, অ্যাজ এ ইন্ডিয়ান নাগরিক হিসাবে আপনারও দেশের ডেভেলপমেন্টের জন্য একটা নৈতিক কর্তব্য যে সোসাইটিতে এই মেসেজটা পেয়ে যাতে ভারতবর্ষে হাজারো পরিবারের রোজগার আছে, হাজারো পরিবারের ছেলেমেয়েরা যাতে ইনকাম করে। এই অপরচুনিটি পেয়েছেন আপনি স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে এসে। ইয়েস আর নো? আমাদের এই ইন্ডাস্ট্রির প্রথম অবজেক্টিভ কি আছে? টু মেক সিটিজেন টু বিকাম নেটিজেন, অর্থাৎ মানুষকে ইন্টারনেট শিক্ষায় শিক্ষিত করা। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন সেই ব্যাংক আপনাকে নেট ব্যাংকিং ফেসিলিটি দেবে না। প্রত্যেকটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুললে আপনাকে এটিএম কার্ড ধরিয়ে দেবে, আপনাকে নেট ব্যাংকিং এর জন্য একটা আইডি পাসওয়ার্ড ধরিয়ে দেবে। কারণ ব্যাংকে অ্যাকাউন্ট বই নিয়ে আপডেট করতে গেলে আপডেট করে দেয় না, তারা বলে দেয় আপনি আমাদের থ্রুতে আমাদের ব্যাংকের কোনো একটা অ্যাপস লোড করুন, নাহলে আপনি আমাদের ব্যাংকের অনলাইন প্রসেসটা জানুন, জেনে বাড়িতে বসে আপডেট নিয়ে নিন। আগে কি হতো? কাগজ ভর্তি করে ডকুমেন্টস পাঠাতে হতো অ্যাকাউন্ট খুলতে গেলে। আজকে আপনাকে কি করতে হবে? আজকে আপনি বাড়িতে বসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। পুরো পুরো সিস্টেমটা চলে গেছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। অর্থাৎ আমরা আজকে অনেক জায়গায় স্লোগান শুনতে পাচ্ছি ডিজিটাল ইন্ডিয়া। ইয়েস আর নো? দ্যাট মিন্স ইন্টারনেট। আজকের ডেটে একটা ছেলে মেয়ে পাস করেছে কি ফেল করেছে, স্কুলের রেজাল্ট, আগে আমাদের সময় কি হতো স্কুলের রেজাল্ট দেখে বুঝতে পারতাম পাস করেছি কিনা ফেল করেছি। আজ থেকে 10 বছর আগের কাহিনী বলছি আমি। বাট আজকের ডেটে স্কুলের রেজাল্ট আসার আগে ছেলেরা জেনে যাচ্ছে যে পাস করেছে না ফেল করেছে ইন্টারনেটে বসে, থ্রু ওয়েবসাইট। টোটাল ভারতবর্ষ চলছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। কারণ দেশকে উন্নত দেশ হিসাবে পরিণত হতে গেলে তার উন্নত দেশগুলোর প্রসেসগুলো ফলো করতে হবে। অর্থাৎ আজকে ডেটে দাঁড়িয়ে আপনাকে কম্পিউটার, ইন্টারনেট শিক্ষার জ্ঞানটা শেখাটা বাধ্যকতা। আজ থেকে বহু বছর আগে ভারত সরকার একটা মিশন ক্যারি করেছিল, যে মিশনটা ছিল সর্বশিক্ষা অভিযান। দেখবেন অনেক প্রাইমারি স্কুলে একটা উড পেন্সিলে দুটো বাচ্চা বসে আছে, লেখা আছে সর্বশিক্ষা অভিযান। ভারত সরকার কয়েকশো করোড় টাকা খরচা করে ফেলেছিলেন, কিন্তু মিশনটা মুখ থুবড়ে পড়ে ফেলিওর হয়ে যায়। ওর পিছনে সব থেকে বড় রিজন ছিল যারা মানুষকে, অশিক্ষিত লোককে যে শিক্ষিত লোকেরা শেখাতে যাবে তার পিছনে রোজগার ছিল না, বিকজ ভিটামিন এম ছিল না। আমি ক্লিয়ার? যদি বলতো যে আমি সোসাইটিতে 5টা অশিক্ষিত মানুষকে যদি আমি পড়াশোনা করাতে পারি, লেখাপড়া শেখাতে পারি, তাহলে আমার একটা রোজগার কনফার্ম হবে, তাহলে লোকে বাড়িতে ধরে ধরে ছেলে মেয়েদের এনে পড়াতো। ইয়ে জানো, খালি পেটে স্বামী বিবেকানন্দজি বলছেন যে খালি পেটে ধর্মচর্চা সম্ভব না, ভরা পেটে দেবে তবে আমার ধর্মের বাণী শুনতে পারবো। ইয়ে জানো, আমরা একটা কবিতা পড়েছিলাম না, আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম না, এক ভিখিরিকে এক কবি পথিক বলছে পূর্ণিমার চাঁদটা দেখে তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কবিতা লিখি। তখন ওই ক্ষুধার্ত প্রতীকটাকে বলছে তোমার কি মনে হচ্ছে? তখন ওই ক্ষুধার্ত প্রতীকটি বলেছিল পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কারণ ও ক্ষুধার্ত, ওর কাছে মনে হচ্ছে যদি পূর্ণিমার চাঁদটা ঝলসানো রুটি হতো তাহলে আমার খেয়ে পেটটা ভরতো। ইয়েস আর নো? তাহলে জ্ঞান ভাষণ আপনি তখন দিতে পারবেন যখন আপনার কাছে
রোজগার থাকবে। এজন্য আপনি এখানে এসেছেন কি জন্য? আপনি এখানে এসেছেন কি জন্য? মুখ দেখতে, সময় কাটাতে, ইনকাম। দুনিয়ার সব থেকে বড় জিনিস ভিটামিন এম, মানি হে তো হানি। এজন্য আজকের ডেটে স্টেশনে যান, স্টেশনের সামনে দেখবেন একজন ভদ্রলোক একজনকার জুতো পালিশ করে দিচ্ছে, বিকজ টাকা। এজন্য হোটেলে যান, একটা মানুষ আর একটা মানুষকে স্যালুট মারছে, যাকে স্যালুট মারছে ওর টাকা দেখে ওকে স্যালুট মারছে, উনি একটা ভিখিরিকে মারবে না। এজন্য লোকে বলে মানি ইজ নট আলটিমেটলি অল থিংস, বাট আমরা বলবো মানি মেক্স এভরিথিং। টাকা সবকিছু তৈরি করতে পারে। ওসব জ্ঞান ভাষণ অন্য জায়গায় ছাড়বেন। যেদিনকে আপনার বাবা আপনার মাকে ট্রিটমেন্টে নিয়ে যাবেন, 4টে ডাক্তারকে আপনি কনসাল্ট করেছেন, ডাক্তার বলছে আপনাকে 1 সপ্তাহের মধ্যে 22 লাখ টাকা অ্যারেঞ্জ করতে হবে, পেশেন্টটাকে বাঁচাতে পারবো, তারা সেদিন জ্ঞান ভুলে যাবেন। সেদিন মনে হবে জীবনের সব থেকে ভ্যালু হচ্ছে মানি। দুনিয়ায় টাকা থাকলে দুনিয়া কেনা যায়। এজন্য আমায় ক্লিয়ার? আজ টাকা নেই বলি তো একটা ছেলে মেয়ে এসে ট্রেনে করে ঝুলতে উলতে প্রতিদিন হাওড়া ছুটছে, লিলুয়ায় ছুটছে, প্রতিদিন ছুটছে, দেখবেন শিয়ালদায় ছুটছে। সকালবেলা ওই লোকটাও চায় আজকের দিনটা রেস্ট নি। কেন দৌড়াচ্ছে? বিকজ অফ মানি। এজন্য মুকেশ আম্বানির পরিবারে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো প্রোগ্রাম হয়, সেই অনুষ্ঠান প্রোগ্রামে শাহরুখ খানকে ইনভাইটিং করিয়ে শাহরুখ খানকে ডান্স করায়। শাহরুখ খান তার বাড়ি থেকে ডান্স করে কেন? বিকজ অফ ভিটামিন এম, পয়সা। পিকে সিনেমা অনেকে দেখেছেন, পিকে সিনেমায় আমির খান নিচে একটা লং ফ্রক পরে আছে মেয়েদের, আর ওপরে পুলিশের একটা জামা পরে আছে, ওপরে ছেলেদের শার্ট, নিচে মহিলার শার্ট। গোটা ভারতবর্ষে 130 কোটি মানুষ দেখছে, দাঁতবার করে হাসছে, তোরা হাস, টাকা ফেললে আমি রাজি। অমিতাভ বচ্চনকে দেখবেন সালোয়ার কামিজ পরে ডান্স করেছে, গোবিন্দাকে দেখবেন অনেক মুভিতে সালোয়ার কামিজ পরে ডান্স করছে, চেন্নাই এক্সপ্রেসে লুঙ্গি পরে ডান্স করছে দীপিকা পাডুকোন। পয়সা ফেকো, তামাশা দেখো। ইয়েস আর নো? মাঠ ভেলুতে আসার পর আপনাকে বলা হয় না কোনো মহিলাকে লুঙ্গি পরে ডান্স করতে নৈহাটি স্টেশনে? কোন ছেলেকে বলা হয়নি যেখান তাকে একটা সালোয়ার কামিজ কিনে দিয়ে হবে, সে সালোয়ার কামিজ পরে চুচড়ার ওপারে যাবে, এপারে আসবে, নৈহাটির ঘাট পার করবে। আমায় ক্লিয়ার? ভালো করে জায়গাটা ফিল করুন। তাহলে এই দুনিয়া, পুরো দুনিয়া দৌড়াচ্ছে টাকার পিছনে। বিকজ মানি ওপরওয়ালার থেকে বড় না, আবার ওপরওয়ালার থেকে ছোট না। একটা মন্দিরে যান, সেখানে একজন ভিক্ষা করছে, ভিখিরি, সেও বলছে ভগবান পে নাম পে কুছ দে দে। আপনি তাকে বললেন যুগ যুগ জিও, আপনাকে যে গালি গালাজ দেবে কান দিয়ে ধোঁয়া বার করে দেবে। উনি কি চাইছে? টাকা। ইয়ে জানো, একটা মসজিদের সামনে কোনো ব্যক্তি ভিক্ষা করছে, সে বলছে আল্লাহ পে নাম পে কুছ দে দে। আমি তাকে বললাম দীর্ঘজীবী হও। ও চাইনি, আশীর্বাদ চাইনি, বলে অভিশাপ দিল, প্রবলেম নেই, পয়সা দে। ইয়েস আর নো? এইটাই তো আপনি ফিল করতে পারছেন না, এটাই তো আপনার কাছে প্রবলেম। আপনি বাচ্চা সেজে বসে আছেন, কতদিন আর বাচ্চা সেজবেন? বুড়ো দামড়া হয়ে গেছেন তো। ইয়েস আর নো? আপনি কেজিএফ মুভি দেখেছেন তো? কেজিএফ মুভিতে যে ছেলেটি, একটা বাচ্চা, যে হিরো রোল করেছে, বাচ্চা ছেলেটি, যে বলছে গোটা দুনিয়া আমি জিততে চাই, যার মা মারা যাওয়ার পর বলছে যে গোটা দুনিয়া তার মায়ের কাছে এনে দেওয়ার জন্য সে কমিটমেন্ট করে। শুধু মুম্বাই না, গোটা দুনিয়া আমি জেতার জন্য এসেছি। ওই একটা বাচ্চা ছেলে একটা হাফ প্যান্ট পরে, যা স্যান্ডো গেঞ্জি পরে আছে, 4-5টা স্পিচও দিয়েছে ওখানে, কয়েক করোড় টাকার মালিক। আর আপনি বুড়ো দামরা তালি দিচ্ছেন, আপনি বাচ্চা। জল বোতলে খাবেন না, গ্লাসে খাবেন না, চামচে খাবেন, বোতলের ক্যাপ দিয়ে খাবেন, গলা আটকে যাবে তো। বাড়িতে যখন ভাত খাবেন নিজে খাবেন না, মায়ের কোলে শুয়ে পড়বেন, বলবেন মা আমার লাড্ডু করে দাও, বল আ কর, আ করে দেবে, একদম অফ করবি না। জীবনে সব জায়গায় ম্যাচিওর দেখান, শুধু ইনকামের জায়গায় বাচ্চা হয়ে যান। রোজগার করতে হবে তো? ইয়েস আর নো? স্মার্ট ভ্যালু পেয়েছেন, আপনার মতো বড় ভাগ্যবান কেউ নয়। শুধু আপনাকে ফোকাস করতে হবে। আপনি এখানে 30 বছরের সাকসেস পেতে আসেননি, আপনি সাকসেসফুল হতে হয়েছেন লাস্ট 5 বছরের লড়াই করে। ইয়েস আর নো?
লাস্ট 2 বছর, লাস্ট 6 মাস আগে যখন লকডাউন কোভিড পিরিয়ড চলেছিল, তখন আপনি প্রার্থনা করেছিলেন কবে মার্কেটটা স্বাভাবিক অবস্থা খুলে আসুক, মার্কেটটা একবার আবার স্বাভাবিক অবস্থা ফিরে যাক, আগুন জ্বালিয়ে দেবো মার্কেটে, বিজনেস করে আমার নামটা খোদাই করে দেবো মার্বেল ইন্ডাস্ট্রিতে। এই কমিটমেন্ট আপনি করেছিলেন, কিন্তু ওপরওয়ালা কমিটমেন্ট আপনার রেখে দিয়েছে, কিন্তু আপনি ভুলে গেছেন। কি ফুলফিল করতে হবে তো? 100% আপনাকে ডেডিকেশন দিতে হবে যদি মার্বেল সিস্টেমটাকে 100% বিলিভ করেন। কারণ এখানে বিলিভ না করার মতো কোনো কিছু নেই। এই ইন্ডাস্ট্রিতে লাস্ট 23 বছরের সাকসেসফুল ইন্ডাস্ট্রি এটা 1-2 বছরের নয়, 23 বছরের সফলতা অর্জন করেছে। 23 বছরের সাকসেসফুল ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2021 সালে কোভিড ওয়ারিয়র অ্যাওয়ার্ড দিয়েছে স্মার্ট ভ্যালুকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেনে, আপনি না চিনলেও প্রবলেম নেই। ইয়েস অর নো? 2008-10 সালে স্মার্ট ভ্যালুর, 9-10 সালে স্মার্ট ভ্যালুর সেমিনার প্রোগ্রামে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ইনভিটেশন হিসাবে এসেছিলেন মিস্টার কপিল দেব। আরে আপনি কে? আপনাকে চিনি না, কপিল দেবকে আমি চিনি। আমার পাড়ার কাকু বলছে সিস্টেম খারাপ, সিস্টেম খারাপ হলে কপিল দেব আসতো না, ওনাকে বাংলা মদ খাওয়ানো হয়নি। ইয়েস আর নো? তারপরে এই সিস্টেমের প্রোগ্রামে ইনভাইটিং হয়েছিলেন অরুণিমা সিনহা, যিনি একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড ইউথ আইকন, এভারেস্ট বিজয়ী, যার পা নেই কাঠের পা লাগিয়ে উঠেছিলেন। উনিও মার্ট ভ্যালুর একজন মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। উনিও ইন্ডাস্ট্রিকে প্রমোশনের জন্য মার্বেল ইন্ডাস্ট্রিতে এসেছিলেন প্রোগ্রামে, সেমিনারে। আমরা জানি তো এভারেস্টের চূড়ায় ভারতের ফ্ল্যাগ উঠছে, তার পাশে আর একটা ফ্ল্যাগ উঠছে। তোদের মার্বেল কোথায়, কতটা উঁচুতে উঠেছে আপনি দেখতে পাবেন না, দেখতে গেলে আপনাকে যেতে হবে এভারেস্টের মাথায়। যেজন্য 2015 সাল 15 ইয়ার সেলিব্রেশন, 2015 সালে স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জেন্টস টেনিস প্লেয়ার, যার গোটা বিশ্ব যাকে চেনে, মিস্টার শ্রীকান্ত কিদাম্বি। কোথায় হয়েছে স্মার্ট ভ্যালু? আপনি বিলিভ করেন না, তারা বিলিভ করে। তারপরের দিনের প্রোগ্রামে ইনভাইটিং হয়েছিলেন মিস পিভি সিন্ধু, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। পাড়ার কোন আটা কালে কাকু বলছে সিস্টেম খারাপ, আরে ওর নিচে খারাপ, তো খারাপ দেখবে। ইয়েস অর নো? আপনি বিলিভ করেন কি সেটা নির্ভর করছে। অনেক লোক বলে ও বলছে, এ বলছে, ও বলছে, আর আমি কি বলছি সেটা মেন ইম্পর্টেন্ট। আমি নিজের ফ্যামিলির কথা শুনিনি, তো আপনি কি আমার পাড়া প্রতিবেশীকে? বাবা মা ফ্যামিলি মার্ট ভ্যালু বোঝে না, যেদিন গাড়ি কিনতে গেছে সেদিন বুঝে গেছে দম আছে। আপনাকে এটা প্রমাণ করতে হবে, তো আপনাকে প্রমাণ করতে হবে। বাবা মাকে যখন কেউ জিজ্ঞাসা করছে মেয়ে কি করে, ছেলে কি করে, বলে কম্পিউটার কি করে, বাজায়, মাথায় করে নিয়ে যায়, না লোকের মাথায় কম্পিউটার টুপি পড়ায়, বলে কি করে বলতেই পারছে না। গার্জেনের কাছে বলার মতো অপশন নেই। কাল যখন দেখবে আপনার মেয়ে কি করে, কোথায় গেছে, বলতে মালয়েশিয়া ট্রিপে গেছে, মার্বেল ইন্ডাস্ট্রি থ্রুতে থাইল্যান্ড গেছে, ব্যাংকক পাঠায় গেছে, এই দেখো ছবি, এই দেখো পাঠায়া থেকে, ব্যাংকক থেকে আমার জন্য একটা কস্টলি কিছু কিনে এনে দিয়েছে, তাকে দেখাবে গার্জেনটা। ইয়েস আর নো? দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই ব্যাপার। তো আমার এরিয়ায় একজন ইঞ্জিনিয়ার, বহু বছর তার ফ্যামিলি এরিয়া ছেড়ে বাইরে থাকতো, 10 বছর ইঞ্জিনিয়ারিং করে বাইরে ছিল, অন্য কান্ট্রিতে ছিল, সেখান থেকে ঘুরে এসে, আপনি ভাবছেন আমাদের ভারতের ছেলেরা বিদেশে গেলে সম্মান পায়? কুত্তার মতো চোখে দেখে। মহাত্মা গান্ধীজিকে ট্রেন ফার্স্ট ক্লাস থেকে নামিয়ে দিয়ে সেকেন্ড ক্লাসে পাঠিয়ে দেয়, সেখানে আপনি কে? ইয়েস আর নো? জ্বলন্ত এক্সাম্পল দিয়েছিলেন তো গোয়ার প্রোগ্রামে যারা প্রেজেন্ট ছিলেন। আমার মার্বেল ইন্ডাস্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কৃষ্ণমূর্তিজি ফ্রান্সে 7 বছর ছিলেন, 6 বছর আর একটা কান্ট্রিতে ছিলেন। উনি ওনার এক্সপিরিয়েন্স নিয়ে বলছে যে ভারতীয়রা যখন বিদেশের কোনো দেশে যায় তাদের সাথে ভিখিরির মতো ট্রিটমেন্ট করা হয়, কিন্তু এখানকার মা বাবা বলে আমার ছেলে বিদেশে থাকে মানে ও বিদেশের ভিখিরি হয়ে কাজ করে। ইয়েস আর নো? যুধিষ্ঠিরকে, মহাভারতে যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, একজন মহামান প্রশ্ন করেছিলেন যে পৃথিবীর সব থেকে সুখী মানুষকে, উনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, পৃথিবীর সব থেকে সুখী মানুষ উনি যার স্বাস্থ্য ভালো, যার হেলথ ভালো আছে, উনি হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি উনি যিনি বিদেশে থাকে না, নিজের দেশে থাকে, নিজের পরিবারের সাথে থাকে। আর পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি উনি যার সোসাইটিতে কোনো লোন নেই, ধার নেই, ঋণ নেই।
যারা মাঠ ভ্যালু করে তাদের তিনটে কোয়ালিটি থাকে, Yes. তাদের লোন করতে হয় না। আমি আসার সময় অনেক ব্যাংক থেকে আমাকে ফোন করে লোনের জন্য, স্যার লোন লাগবে না, অন্য লোককে দিন, মাঠ ভ্যালু করি। আমাদের বোনাসই কাফি। আমার ক্লিয়ার? স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে লড়াই করবেন। স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে যখন আপনি আসবেন, এই ইন্ডাস্ট্রিতে যখন আপনি আসবেন, আপনার শুরুবাদে কোমরের সাইজ ছিল 34 ইঞ্চি, হয়ে যাবে লড়াই করতে করতে হয়ে যাবে 24 ইঞ্চি, তারপর হবে 22 ইঞ্চি। বেড খুলে পেরে গরম করে ছিদ্র করছে, বাড়ি হচ্ছে উড়ে যাবে। আপনি সব তাড়াতাড়ি উড়বেন, চিন্তা করার কিছু নেই। Yes. এরপরে যে হেলথটা তৈরি হবে না, 6 প্যাক 8 প্যাক সব প্যাক তৈরি হয়ে যাবে। Yes. দেখে চলে যাবে, কে যাচ্ছে। Yes. দিস ইজ দ্য ডিফারেন্স। ইয়েস আর নো? Yes. কারণ এই লাইফটা আপনাকে জীবনে পেতে গেলে আপনাকে একটা লাইফ তো ত্যাগ করতেই হবে। দমদম এয়ারপোর্ট থেকে যদি পাইলটকে প্লেনটা ওড়াতে হয়, তাহলে দমদম এয়ারপোর্টকে ছাড়তে হবে। Yes. আমরা আমাদের কিছু কিছু জিনিস দেখে আমরা খুব খুশি হই, ওই খুশির জিনিসগুলোকে ত্যাগ করতে পারলে তবেই মাঠ ভ্যালু আসবে। আপনি ট্রেনিং প্রোগ্রামে না আসে রথের মেলায় বসে বাদাম ভাজা খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, বাদাম ভেঙে ভেঙে খাচ্ছেন, কাউকে দিচ্ছেন। দিস ইজ দ্য প্রবলেম। আপনাকে ওইটা ত্যাগ করতে হবে। আপনি লোক যেটা খুশি হয় সেটাকে আপনাকে সরে আসতে হবে, তবেই তো আমাদের মতো মার্সিডিজ অডিতে ছাপ্পা মারতে পারবেন। Yes. ওনারাও জানে এগুলো কিনতে আসে কারা, বছরে 4টে গাড়ি বিক্রি হয়, তাতে ওরা খুব খুশি। 4টে গাড়ি বছরে বিক্রি হয়, 10 থেকে 12 কোটি টাকা গাড়ি বিক্রি করে। অন্যান্য কোম্পানিরা মরে যাবে অ্যাড দিয়ে, পৌঁছাতে পারে না। তাদের যদি জিজ্ঞাসা করি, স্যার আপনাদের গাড়ি কোম্পানির মালিক কেন টিভিতে অ্যাড দেয় না? বলে টিভিতে অ্যাড দেয় না এই কারণেই, যারা গাড়ি কেনে তারা ড্রিমার, তারা টিভি দেখে না। Yes. বুঝেছে? So this is the difference. এবার এই সিস্টেমটা ট্রেনিং আসতে হবে, সিস্টেমটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, মানুষের কাছে বার্তা পৌঁছাতে হবে, লিস্ট বানাতে হবে, লিস্ট বিল্ডিং। কেন করব? এই কারণেই লিস্ট বিল্ডিং করব, যাতে ইন্ডোর স্টেডিয়ামে নেক্সট প্রোগ্রামে আপনার নামটা স্টেজে থাকে। ইয়েস আর নো? 13,000 মানুষ আপনার জন্য দাঁড়িয়ে ক্লাস দেবে। সামনের সারিতে বসে আছেন যারা অলিম্পিক বিজয়ী, 2022 সালে যিনি ভারতবর্ষকে সোনা দিয়েছে, উনিও সামনে প্রেজেন্ট থাকবে, আপনাকে দাঁড়িয়ে ক্লাস দেবে। কারণ উনি জানে যে আমি একা আমার জিন্দগি চেঞ্জ করেছি। এই অ্যাচিভার ছেলেটি, সে শুধু নিজের নয়, সোসাইটিতে হাজারো ছেলে মেয়ের জিন্দগি চেঞ্জ করে দিয়েছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি ক্লিয়ার? স্মার্ট ভ্যালু আপনি কেন করছেন? একজন অলিম্পিক বিজয়ীকে সম্মান দেওয়ার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, নেক্সট যিনি রাষ্ট্রপতি হচ্ছেন, ওনার রাষ্ট্রপতি ভবনে দেখে ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকবে। বাট একটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত লোক আপনার সামনে দাঁড়িয়ে সিটে বসে থাকবে না, সিট থেকে ওপরে উঠে দাঁড়িয়ে ওই লোকটা আপনাকে ক্লাস দিচ্ছে, কারণ সোসাইটিতে আপনি বিরাট বড় মহান। Yes. এটাই হচ্ছে স্মার্ট ভ্যালু দম। এটাই স্মার্ট ভ্যালু দম। আগামী 2 বছর, আগামী 3 বছর আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 2025 সালে ভারত সরকার অ্যাওয়ার্ডের জন্য ডাকবে আপনাকে। কারণ আপনি সোসাইটিকে বদলেছেন, সোসাইটিকে চেঞ্জ করেছেন। কোভিড পিরিয়ড, যেখানে মানুষ কাজ হারিয়েছে, মানুষের রোজগার নেই, মানুষের ইনকাম নেই, সেখানে আপনি প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে গিয়ে মানুষকে ইনকাম করার জায়গা দেখিয়ে দিয়েছেন। আমার মনে হয় না সোসাইটিতে এর থেকে বড় নোবেল ওয়ার্ড কিছু আছে। একটা লোক মন্দিরে গিয়ে কবার গিয়ে ঘন্টি বাজিয়ে কবার মাথা ঠুকছে, কতটা পবিত্রতা পেয়েছে জানি না, মসজিদে গিয়ে কতবার নামাজ করে পবিত্রতা অর্জন করছে জানি না, বাট আপনি তাদের থেকে অনেক বড় পবিত্রতা অর্জন করছেন। সোসাইটির 5টা মানুষের জিন্দিগি লাইফ চেঞ্জ করতে যাচ্ছেন। Yes or no? তো এই স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি থেকে ফোকাস করুন, ডেডিকেশন দিন 100%। কারণ এই ইন্ডাস্ট্রির একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে কাজ হয়। এখানে অনেকে থাকতে পারে আদার্স কোনো প্রফেশন নিয়ে কোয়ালিফিকেশন আপনার আছে, আপনাকে আমরা সম্মান করি, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না যে এই প্রফেশনের ট্যালেন্টেড ছেলেমেয়েরা নেই। মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক বাদ দিন, ল্যাক্স অফ ইঞ্জিনিয়ার এই প্রফেশনে আছে। আইআইটি থেকে শুরু করে, খড়গপুর, কানপুর আইআইটি থেকে শুরু করে, নিউ দিল্লি, আহমেদাবাদ IIM থেকে শুরু করে, এরকম টপার ট্যালেন্টেড স্টুডেন্টরা এই সিস্টেমে ইনভলভ। যারা ক্যাম্পাসিং এ বসার অপরচুনিটি নেয়নি মাঠ ভ্যালুর আইডি নিয়ে, এরকম ভারতবর্ষের প্রচুর লোক এক্সাম্পল আছে। ল্যাক্স অফ চার্টার অ্যাকাউন্ট্যান্ট,
প্রচুর ব্যাংক ম্যানেজার এই সিস্টেমে ইনভলভ, প্রচুর এমবিবিএস পাস ডক্টর, তারা দেখেছে যে মেডিসিন একটা লোকের টোটালি রোগকে কিওর করতে পারে না, বাট হেলথ সাপ্লিমেন্ট একটা লোকের জিন্দগি বদলে দিতে তার হেলথটাকে প্রপারলি ওতে কিওর করতে পারে। আমি ক্লিয়ার? ইয়েস অর নো? এরকম প্রফেসর, কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, বিভিন্ন ট্যালেন্টের লোক আপনি এই প্রফেশনে পাবেন। এই প্রফেশনে আপনি আইপিএস থেকে আইএস থেকে শুরু করে বিভিন্ন লেভেলের লোককে আপনি এই প্রফেশনে পাবেন। আপনি ভাগ্যবান যে এই ইন্ডাস্ট্রি একটা আইপিএস কেও যা সম্মান দেয় আপনাকেও সেম সম্মান দিচ্ছে, Yes. একটা ব্যাংক ম্যানেজারকেও যে সম্মান দেয় আপনাকেও সেম সম্মান দিচ্ছে। ইন্ডাস্ট্রি একবারও জিজ্ঞাসা করবেন আমার মাধ্যমিকে কোয়ালিফিকেশন কি, এইচএসএ কোয়ালিফিকেশন কি। আমি ক্লিয়ার? এবং ধামাকা লেভেলের প্রোগ্রাম আছে 6 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে যেন আমরা দেখতে পাই, 100% যাতে দেখতে পাই এই প্রোগ্রাম ইন্ডোরতে। আমরা ভাগ্যবান, আমরা লাকি যে আমরা ইন্ডোর স্টেডিয়ামের মতো স্টেডিয়ামে প্রোগ্রাম করার দম দেখাতে পেরেছি। এটা আমাদের কাছে বিরাট বড় অ্যাচিভমেন্ট। এবং সব থেকে বড় আমরা প্রাউড ফিল করি যে ওই ইন্ডোর স্টেডিয়ামে যাদের যাদের প্রোগ্রাম হয়েছে 4-5টা টিম সিনিয়র লিডার মিলে একটা প্রোগ্রাম করে তারা, বাট আমরা অনলি টিম যাদের একটা টিমেরই প্রোগ্রাম ইন্ডোরে হচ্ছে। Yes. জানো? Yes. তো এটা আমাদের কাছে বিরাট বড় অ্যাচিভমেন্ট। ওই প্রোগ্রামে ওই ইন্ডোর স্টেডিয়াম এরিয়াতে মিনিমাম ওই এরিয়ার আশপাশে মিনিমাম যে 4টে পুলিশ স্টেশন আছে, 4টে পুলিশ স্টেশনে আমাদের ইনভাইটিং করা আছে, কারণ ওখানে চেকিং লিস্টে ওভারঅল ক্যালকাটা পুলিশ থাকবে। বুঝেছে? মানে ম্যাক্সিমাম ক্যালকাটা পুলিশ যারা কলকাতার শহরটাকে ক্রাইম মুক্ত করে বাঁচিয়ে রেখেছে সেই পুলিশদেরকে আমরা ইনভাইটিং করেছি। ওখানে যিনি ইভেন্টস ম্যানেজার আছে ওনাকে আমি বলেছি যে একটু কথা বলাতে আমাকে, যেটা হচ্ছে কলকাতার যিনি পুলিশ কমিশনার আছেন তাকেও আমরা চাই, যেহেতু একজন সিটি কমিশনার, ডেফিনেটলি তাকেও আমরা স্টেজে ডাকবো তাদেরকে মাঠ ভ্যালুর উত্তরীয় পড়ানোর জন্য। আমি ক্লিয়ার? যে মাঠ ভ্যালু সবাইকে সম্মান দেয়, মাঠ ভ্যালু সবাইকে রেসপেক্ট করে। এবং ওই প্রোগ্রামে অনেক ব্যক্তিকে আমরা ইনভাইটিং করেছি, বিভিন্ন গেস্টকে যাদেরকে আমরা আমাদের তরফ থেকে মেল পাঠানো হয়েছে তাদেরকে জানানো হয়েছে, এবং সেখান থেকে আমরা 100% আমরা রেসপন্স, এটুকু আমরা প্রাউড ফিল করি। ওখানে আপনি অনেকগুলো অলিম্পিক বিজয়ী দেখতে পাবেন, ওখানে অনেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে দেখতে পাবেন, যাদেরকে একসময় তাদের 4টে স্পিচ নেওয়ার জন্য লোকে 1000, 2000, 3000 টাকা খরচা করে টিকিট কাটার অপরচুনিটি নেয়, বাট আপনি তাদের স্পিচ পাবেন সামনে বসে। শুধু দুর্ভাগ্য একটা যে আপনি অ্যাচিভার হলে তার একই সাথে আপনি অ্যাওয়ার্ডটা নিতেন, বাট নেক্সট প্রোগ্রামে যেন আপনার নামটা মিস না হয়। কি দেখতে পাবো তো? ইয়েস আর নো? তো ওভারঅল একটা ওয়ান্ডারফুল লেভেলের সমস্ত আমাদের প্রোগ্রাম আছে। এরপর অ্যাচিভার্স প্রোগ্রাম, ওটা আমরা অ্যাচিভার্স নিয়ে ডিসকাশন করা হয়েছে যে অ্যাচিভার্সদের একটা ওয়ান্ডারফুল লোকেশনে প্রোগ্রাম করাচ্ছি, যেখানে স্পেশাল আকর্ষণ যেটা হচ্ছে যে আমরা যেরকম আমাদের লাইফে একটা বিরাট বড় ড্রিম ছিল যে হেলিকপ্টার চেপে দেখবো কিরকম লাগে। তো আমরা আমাদের টিমের যারা অ্যাচিভার সিনিয়র, যারা যদি সেপ্টেম্বরে অ্যাচিভারটা কমপ্লিট করতে পারে তাদেরকে আমরা হেলিকপ্টার রাইড করার অপরচুনিটি দেওয়া আছে। আমি ক্লিয়ার? তো এখান থেকে অনেক লিডার যাদেরকে আপনারা দেখছেন, যাদের আপনারা আপলাইন বা সিনিয়রকে দেখতে পাবেন। সেপ্টেম্বরের পর যখন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আমরা ওখানে স্পেশালি তাদেরকে আমরা হেলিকপ্টারে করে ওপরে তোলা হবে, এবং ওই পিকচার দেখার পর জেলাসি করে আপনি জোশ ঝুনুন বানান যাতে নেক্সট প্রোগ্রামে আপনার ছবিটাও আছে। কি দেখতে পাবো তো? তো এটাই স্মার্ট ভ্যালু। আলটিমেটলি একটা ফাটাফাটি স্টোরি আমরা অনেক ট্রেনিং প্রোগ্রামে বলে থাকি, সেটা হচ্ছে যে 3 বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলেন একটা বিদেশের একটা অসাধারণ জায়গা, যে জায়গাটার নাম ছিল সিঙ্গাপুর। কারণ আমাদের লাইফের প্রথম ট্রিপ আমরা পেয়েছিলাম সিঙ্গাপুর পেয়েছিলাম। তো সেই সিঙ্গাপুরে তারা 3 বন্ধু মিলে বেড়াতে গেছে, একটা ফাটাফাটি স্টোরি। তো 3 বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে একটা হেভি হোটেল বুক করেছে। টোটাল হোটেলটি ছিল 75 ফ্লোর, 75 তলা হোটেল তারা বুক করেছে, এবং ওই 5 স্টার 7 স্টার লেভেলের হোটেলটি বুক করেছেন, এবং তাদের যে রুম বুক হয়েছে সেটা 75 ফ্লোরে। হোটেলটা দুর্দান্ত, খাওয়া দাওয়া অসাধারণ, সবকিছু অসাধারণ, কিন্তু হোটেলে একটা ডিসিপ্লিন, একটা রুলস আছে। রাত্রির 12টার পর ওই হোটেলে কোনো লিফট চলে না, যার কারণে বলে দেয় প্রতিটা গেস্টকে যে আপনি 12টার আগে ঘুরে ঘাড়ে চলে আসবেন। তো 3 বন্ধু মিলে বেড়াতে গেছে, বেরিয়ে তারা গেস্টকে বলেছে রুলস রেগুলেশন সব দেখেছে, কিন্তু বাইরে বেড়াতে গিয়ে এতটা এক্সাইটমেন্ট হয়ে গেছে ছবি তুলতে তুলতে, এবং তারা 12টা ক্রস করে গেছে। এবং 3 বন্ধু মিলে যখন এসে দেখছে যে 12টা ক্রস করে গেছে, লিফট বন্ধ হয়ে গেছে, এবার তাদের যেতে হবে 75 ফ্লোর, মানে 75 তলা যেতে হবে।
তখন কি করে পৌঁছাবো ডিসিশন নিতে পারছে না। তখন 3 বন্ধু মিলে ডিসকাশন করলো যে আমরা আমাদের লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা শুনতে শুনতে পৌঁছে যাব। অনেক সময় দেখবেন ট্রেন মিস হয়ে গেছে বা বাস চলে গেছে, কি আপনার এরিয়া থেকে অটো টোটো চলে গেছে, আর আপনার ওই এরিয়া থেকে আধ ঘন্টা বাড়ি, ওই আধ ঘন্টা আপনার দুটো বন্ধু থাকলে দেখবেন আপনি হেঁটে পার করে ফেলবেন গল্প করতে করতে। তো এরকম একটা ওরা ডিসিশন নিয়েছে। প্রথম বন্ধু বলছে ঠিক আছে তাহলে আমি গান করছি, বলে ঠিক আছে তুই গান কর। ও গান করছে, এরা তালি দিয়ে তাল দিয়ে যাচ্ছে, উঠতে উঠতে সিঁড়ি উঠতে উঠতে যখন ওর গান শেষ হয়েছে দেখছে পৌঁছে গেছে 25 তলায় পৌঁছে গেছে। দ্বিতীয় বন্ধুকে বলছে তুই তাহলে কি করবি? ও দ্বিতীয় বন্ধু বলছে আমি তাহলে গল্প বলছি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বন্ধু গল্প বলতে শুরু করে, এরা হু হ্যাঁ দিতে থাকে গল্প শুনতে শুনতে। ওর যখন গল্প শেষ হয়েছে দেখা গেছে পৌঁছে গেছে 50 তলায়। তৃতীয় বন্ধুকে বলছে তাহলে তুই কি করবি বল? তৃতীয় বন্ধু বলছে আমি গানও জানি না, গল্প বলতে পারি না। বলে তাহলে তোর জীবনের কোনো দুঃখজনক ঘটনা, ভালো ঘটনা ঘটে গেছে সেই ঘটনাগুলো তুই বল। তখন তৃতীয় বন্ধু তার জীবনের ঘটনাগুলো বলতে থাকে। এরা শুনতে 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 যখন গল্প শেষ, ঘটনা শেষ, তখন দেখছি ওরা পৌঁছে গেছে 75 ফ্লোর, 75 তলা পৌঁছে গেছে। 3 বন্ধু তো ভীষণ খুশি, ক্লিয়ার? দুজনে এরকম ভাবে হাত টেনে নিয়ে ভীষণ খুশি। 3 জনে জোর দৌড়াচ্ছে তাদের রুমের দিকে। তাদের যখন রুম নাম্বারে গেছে, রুমের কাছে গেছে, গিয়ে 3 জনই আশাহত হয়ে গেছে। আশাহত হয়েছে এই কারণে 3 জনে বিভৎস দুঃখ পেয়ে গেছে যে গেটটা মানে লকটা খুলবো কি করে? অরিজিনাল যে রুমের লক সেটা তো পড়ে আছে রিসেপশনে। আমার ক্লিয়ার? তো অ্যাভারেজ আমাদের ভ্যালুর অ্যাসোসিয়েট বা আউটসাইড মার্কেটের লোকজনের একটাই প্রবলেম, তারা বলে যে আমারও সময় আসবে। আমার ক্লিয়ার? সময় কারোর জন্য আসে না, সময়কে ছিনিয়ে আনতে হয়। लोग बोले ना ये सब ना, बेटा अगर किसी का जब 20 साल उम्र होता है तो वो सोचता है अपना टाइम आएगा। 30 साल होने के बाद भी लोग सोचता है अपना टाइम आएगा। 40 साल होने के बाद भी लोग सोच में डूबा रहता है अपना टाइम आएगा। 60 साल हो गया, बच्चा भी बड़ा हो गया, उन्होंने देखा ही नहीं, कभी टाइम आया ही नहीं। एक दिन अचानक सीने में दर्द हुआ, डॉक्टर सब आया और वो बात कह दिया इनका टाइम आ गया। परिवार वाले बुला लो, इनको शमशान घाट कब्रिस्तान तक लेके जाना पड़ेगा। टाइम कभी आता नहीं है, टाइम को लेके आना पड़ता है। ये জানো? অর্থাৎ সময় কখনো আসে না, সময়কে ছিনিয়ে আনতে হয়। ये জানো? তো যে টাইমে মাঠ ভ্যালু পেয়েছেন আপনি ভীষণ ভাগ্যবান। শুধু টাইমটাকে নষ্ট করবেন না। বাবু বেবি, সোনা মোনা, ধনিয়া পুদিনা, ये জানো? এগুলো 2 দিন 3 দিন 4 দিনের ব্যাপার। মার্কেটে দেখবেন এক সময় না ধনিয়া আছে, না পুদিনা আছে, না বাবু আছে, না বেবি আছে। দেখবেন সব নাম চলে গেছে www.dukhiatma.com। ওয়েবসাইট আছে www.dukhiatma.com। সব ওই দুঃখী আত্মাদের নাম লেখা আছে। এখনই যদি আপনার সামনে 2-4টে দুঃখী আত্মা বন্ধুকে ফোন করি এখনই কলার টোন বাঁধবে। জিতাতা जिसी के लिए दिया तूने क्यों दर्द दिया। যদি বাঙালি মাল হয় বলে প্রিয়া রে, কেউ বলছে বধুয়া। আমার কি ये জানো? আর যে এই সবে ঝাড় খেয়েছে তাকে যদি ফোন করি বাজবে টুকরা কে মেরা প্যার দেখেগি। ये জানো? আমার ক্লিয়ার? ইনস্টাগ্রাম কেউ কারো দেখবে না, ওটা দাদা মুভি, ওটা সিনেমা। বাস্তব ইনস্টাগ্রাম যদি দেখাতে হয় তাহলে আপনি স্মার্ট ভ্যালু করছেন। স্মার্ট ভ্যালু করছেন, ভালো করে জায়গা বানান, নিজের লেভেল তৈরি করুন। বাকি জিনিসগুলো লাইফে এমনি এমনি আসবে, প্রবলেম নেই। আপনি পাড়া দিয়ে 4 চাকা নিয়ে যাবেন, আপনি এমনিই চমকাবেন। যেমন আইটি স্মার্টের প্ল্যান শো করছেন, আপনার বিয়ের প্ল্যান শো করতে হবে। আমার ক্লিয়ার? কালার বদলে যাবে। এখন বলছে দেখ না ছেলেটা পরিশ্রম করে করে বুকটা ব্রিটানিয়া বিস্কুট হয়ে গেছে, আজকেও ব্রিটানিয়া, কালকেও এমন 6 প্যাক মানে সলমান খানের দেখা বলে যাবে। ইয়েস আর নো? বিপাশা কৌশিকে বলা হতো ব্ল্যাক কুইন, আজকে সে হোয়াইট কুইন বিকজ অফ ভিটামিন এ। স্কিনের কালার পর্যন্ত চেঞ্জ করে যে পকেটে টাকা থাকলে।
ইয়েস আর নো? যখন এক্সপ্রেস ট্রেনে চাপবেন দেখবেন এক্সপ্রেস ট্রেনের চাকা দিয়ে একটা আওয়াজ ওঠে। 5,000 লোককে যখন বয়ে নিয়ে যায় এক্সপ্রেস ট্রেন থেকে একটা আওয়াজ ওঠে, টাকা 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 টাকা। Yes! এক্সপ্রেস ট্রেনটা বুঝে গেছে যে টাকা ছাড়া দুনিয়া মুশকিল। ইয়েস আর নো? স্মার্ট সাথে হেঁটেন, দিন রাত পয়সা ইনকাম করুন। যে আইটি স্মার্ট কোর্স করবে না, কোনো প্রবলেম নেই ভাই, তোকে আসতে হবে না, সাবান মা। Yes! তুই সাবান মাখ, তোর স্কিন চমকাবে আর পকেট চমকাবে। ইয়েস আর নো? তোর বলছে আমি মাঠ কমাস হেলথ নিয়ে ভর্তি হবে না, কোনো প্রবলেম নেই। দাঁতটা তো পুরো বাঁদর হয়ে গেছে, নে একটা পেস্ট ইউজ কর, জেল পেস্ট। জীবনে দাঁতের প্রবলেম হবে না, তোর দাঁত চমকাবে, তুই যত ঘষবি তত আমার মানি ব্যাগ ধরবে। ইয়েস আর নো? আমি ক্লিয়ার? ইয়েস আর নো? সমস্ত জায়গা থেকে আপনাকে ইনকাম করতে হবে। পার ডে টার্গেট নিন, মিনিমাম 500 থেকে 600 টাকা না ইনকাম করে বাড়ি ফিরবো না। এভরি ডে 500 থেকে 600 টাকা করে আপনাকে ইনকাম করতে হবে। এই রোজগারটা পার ডে আপনি শুরু করুন। কি করবো তো? আর ইউ কমিটেড? যদি এই টার্গেটটা আপনি নেন, তাহলে যে মার্সিডিজ বেঞ্জ, যে অডি কিনতে গিয়ে 10 ইয়ার সময় লেগে গেছে আমার, আপনার 10 বছর লাগবে না, আপনার 5 বছরই কাফি। চ্যালেঞ্জ দিলাম আপনাকে, আপনার 5 ইয়ার্সই কাফি ওই লেভেলটা পৌঁছানোর জন্য। এই সিস্টেম থেকে একটা ক্রাউন প্রিন্স হওয়ার জন্য আপনার 5 বছরই কাফি। যদি এই ফোকাসিংটা পারফেক্ট করতে পারেন, আপনি ভাগ্যবান যে আপনার সামনে দেখানোর মতো লোক আছে। আমরা ভাগ্যবান ছিলাম না, আপনার সামনে দেখার মতো লোক ছিল না। আমরা দেখতে পাইনি কাউকে যে মার্সিডিজ কিনছে, কেউ অডি কিনছে, যে এই প্রফেশন থেকে লাখ টাকা রোজগার করে, কোটি টাকা ইনকাম করে, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আমরা দেখতে পাইনি। আমরা যেটুকু দেখতাম কলকাতা হলে দাঁড়িয়ে, আর আপনাদের সামনে একাধিক লিডার্স এক্সাম্পল আছে হেঁটে দাঁড়িয়ে। ইয়েস আর নো? কি দেখতে পাবো তো? আমি নিজে বলেছিলাম, নিজের বাবার কথা শুনিনি, বাইরে কার কথা শুনতে যাবো? मेरा खुद का बाप का भी बात नहीं सुनता तो दूसरा को क्या बात सुनूंगा? ये सब ये सब नो 100% ফোকাস করুন, 100% ডেডিকেশন দিন, কারণ এই টিম থেকে যেন দেখতে পাই যেন সিস্টেমে ফরওয়ার্ডের ফুল জড়িয়ে হয়। তো থ্যাংক ইউ।